ফেল থেকে আমি জাস্ট কোনো মতে পাস করছি, সেটা তো একটা নিরিখ হতে পারে না যে আমি খুব ভালো আছি। মানে আমি মুমূর্ষু রোগী হয়ে গেছিলাম, সেখান থেকে আমি এখন শুধুমাত্র হাঁটতে পারছি। তার মানে তো এই নয় যে আমি একজন অসাধারণ অ্যাথলিট। লং টার্ম এফডিআই এই কারণেই করছে না, কারণ বিদেশি পুঁজি পাকিস্তানে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। কারণ ওদের রাজনৈতিক যে ভবিষ্যৎ, আদৌ পাকিস্তান দেশটা টিকে থাকবে কি না, সেটা নিয়েও এই দেশগুলোর মধ্যে বা বিদেশি যে পুঁজিপতি যারা, তাদের মধ্যে সন্দেহ রয়েছে। সেই কারণেই তারা লং টার্ম ইনভেস্টমেন্টে যাচ্ছে না। পাকিস্তানের নিরিখে স্বীকৃতভাবে গরিব মানে সে কিন্তু প্রায় দিনে আধপেটা খেয়ে বেঁচে আছে। মুখে লম্বা চওড়া কথা, বুক বাজিয়ে দক্ষিণ এশিয়ার নেতা হওয়ার তাগিদ, আদতে কেমন আছে পাকিস্তান? দু 2025-26 অর্থ বছরে পাকিস্তানের জিডিপি বেড়ে হয়েছে 3.7%। এখন প্রশ্ন, পাকিস্তান গরিবি কাটিয়ে আদতে কি এগোলো, নাকি তিমিরেই পড়ে থাকলো? 3.7% গ্রোথ হয়েছে, তার মধ্যে কিন্তু ইন্ডাস্ট্রিতে গ্রোথ হয়েছে মাত্র 0.7%, এগ্রিকালচারে 0.64%-এর কাছাকাছি। মূলত ওদের যেটা গ্রোথ হয়েছে সেটা হচ্ছে সার্ভিস সেক্টরে। ডেভেলপিং কান্ট্রিও যদি বলি আমি আলোচনার স্বার্থে যে পাকিস্তান ডেভেলপিং নেশন, সেক্ষেত্রেও তো এইটা একটা সুখকর পরিসংখ্যান নয়। ভাবতে পারেন, একটা দেশ যে বিশ্ব নেতা হওয়ার কাল্পনিক খোয়াব দেখছে, ভারতের সঙ্গে সামরিক শক্তিতে টিকে থাকতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, সে দেশের 28% বেশি মানুষ গরিবের থেকেও নিচে, প্রতিদিন আধপেটা খেয়ে বেঁচে থাকতে হয় তাদের। 30% থেকে ওদের ইনফ্লেশন কমে গেছে, খুব ভালো কথা। কিন্তু পভার্টি লেভেলটা কোথায়? পভার্টি লেভেল হচ্ছে 28% প্লাস। মানে খুব সহজভাবে দেখতে গেলে প্রায় প্রত্যেক 3 জনের মধ্যে একজন হচ্ছে গরিবী রেখার নিচে। তার মানে তারা স্বীকৃতভাবে গরিব। পাকিস্তানের নিরিখে স্বীকৃতভাবে গরিব মানে সে কিন্তু প্রায় দিনে আধপেটা খেয়ে বেঁচে আছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা দুর্বল, তবে পাক সামরিক খাতে অবাধ খরচ। ভারতের সঙ্গে এঁটে উঠতে পাকিস্তানের হরিলুটের মতো খরচা ভবিষ্যতে পাক অস্তিত্বকেই মুছে দিতে পারে। এটা হাস্যকর, এটা লজ্জার। ওরা যা টাকা ডিফেন্সে খরচ করে, সেই টাকার মানে প্রায় আমি মানে এক্স্যাক্ট এটা বলি, 3010 বিলিয়ন ডলার এইটা ওরা ইনভেস্ট করে ডিফেন্সে। সেক্ষেত্রে এডুকেশনে বরাদ্দ হচ্ছে 117 বিলিয়ন ডলার। পার্থক্যটা বুঝতে পারেন? প্রায় 80% বেশি ডিফেন্সে। হেলথের অবস্থা আরও করুন। হেলথে ওরা ইনভেস্ট করে মাত্র 37.4 বিলিয়ন ডলার, যেখানে ডিফেন্সে করছে 3010 বিলিয়ন ডলার। মানে এবং এতে করে যেটা হচ্ছে, ওরা ভারতের সাথে কম্পিটিশনে আসার জন্যে, ভারত যদি এইভাবে নিজের অর্থনীতিকে মানে এগিয়ে নিয়ে যেতে পারে এবং ডিফেন্সে আপগ্রেড করতে থাকে, তাহলে শুধুমাত্র ভারতের সাথে কম্পিটিশনে টিকে থাকতে গিয়ে পাকিস্তান ভেঙে পড়বে। একটা বুলেটও এক্সচেঞ্জ করতে হবে না। শুধু ভারত যতটা ইনভেস্ট করছে নিজের ডিফেন্সে, পাকিস্তান যদি সেই পরিমাণ টাকা ভারতের সাথে কম্পিটিশনে থাকার জন্য খরচ করে, তাহলে পাকিস্তান দেশটা 5 বছর বাদে আর থাকবেই না। পাকিস্তানের মিলিটারি ব্যবস্থার ওপর অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীই গুরুত্বপূর্ণ, বাকি আর কারোর কোনো গুরুত্ব নেই। আপনি মানুষ হন, জন্তু হন, সরকারি প্রতিষ্ঠান হন, জুডিশিয়ারি হন, মিডিয়া হন, যেই হন, আপনার 1 পয়সারও গুরুত্ব নেই। হোয়াট ম্যাটার্স ইজ অনলি পাকিস্তানি মিলিটারি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সরানোর পেছনে কার হাত ছিল? ইমরানকে সরাতে কার দ্বারস্থ হতে হয়েছিল পাক সেনাকে? 2022-23-এ যখন জেনারেল বাজওয়ার সাথে ইমরান খানের মোটামুটি একটা মানে বিরোধ শুরু হলো মূলত এই যে পজিশনগুলো, মানে ওদের ISI এর হেড কে হবে এবং আরও বিভিন্ন আর্মির বিভিন্ন পদে কে কী থাকবে না থাকবে, সেই নিয়ে বিরোধ শুরু হলো। এবং যখন বিরোধ শুরু হলো, এই যে ডকুমেন্টটা রিভিল হয়েছে, এবং এটা সম্ভবত পাকিস্তান থেকে ইমরান খানেরই পরিচিত কেউ
রিভিল করেছে, তখন উনি বললেন যে এটার পেছনে, মানে ইমরান খান বললেন যে এটার পেছনে বিদেশি হাত আছে, এই যে আমার সাথে এরকম ষড়যন্ত্র করা হচ্ছে। এবং এই ষড়যন্ত্র যেটা করা হয়েছিল, লোকজন বলেছিল, ইমরান খানও বলেছিলেন, ভারত মনে করেছিল এবং পৃথিবীর শুদ্ধ লোক মনে করেছিল যে এর কোনো সারবত্তা নেই। এবং যখন উনি বললেন যে আমরা এই ডকুমেন্টটাকে পাবলিক করে দেব, ইমরান খান যখন বললেন যে আমি পাবলিক করে দেব, তখন পাকিস্তানি আর্মির বিভিন্ন লোক গেলেন আদালতে, বললেন যে এরকমভাবে মানে ন্যাশনাল সিক্রেটকে রিভিল করা যায় না। আদালত রায় দিল যে ন্যাশনাল সিক্রেটকে রিভিল করা যাবে না। পরে যখন ওটা বেরোলো এই গত 1-1.5 মাস আগে, তখন দেখা যাচ্ছে যে সেই সময় পাকিস্তানি আর্মি যোগাযোগ করেছিল আমেরিকার একজন ডিপ্লোম্যাটের সাথে। তিনি ছিলেন সেই সময় সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার যে মানে ওদের যে মন্ত্রক, তার দায়িত্বে। তো তিনি সেই সময় ওখানকার যে অ্যাম্বাসাডার, পাকিস্তানের অ্যাম্বাসাডার টু ইউএস এবং ওই ডিপ্লোম্যাট, এরা পাকিস্তানি আর্মির সাথে যোগাযোগ করে গোটা জিনিসটা প্রসেস করে এবং আর্মি সেই সময় দায়িত্ব নেয় ইমরান খানকে সরিয়ে দেওয়ার। ঠিক দুটি কারণে মার্কিন শক্তির রোষে পড়েছিলেন ইমরান খান। বিদেশি আতাতে ইমরানকে সরতে হয়েছিল পাক মসনদ থেকে। সেই সময় ইমরান খান গেছিল রাশিয়া সফরে, এবং যেটাও ন্যাচারালি তখন ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলছে এবং আমরা জানি আমেরিকার স্ট্যান্ড পয়েন্টটা কোন দিকে ছিল। তো সেই জায়গা থেকেও আমেরিকা চায়নি যে ইমরান খান এইভাবে পাকিস্তানে তাকে চালাক। তো তারা সবসময় ডিপেন্ড করে পাকিস্তানে এমন কেউ থাকুক, একটা পাপেট, যারা তার দাসত্ব করবে। তো সেই জায়গা থেকে তখন পাকিস্তানি আর্মিকে দিয়ে ইমরান খানকে সরিয়ে দেওয়া হয়। পাকিস্তানে আদতে গণতন্ত্রে কোনো জায়গা নেই। শিক্ষা, স্বাস্থ্য থেকে সেনা, সবেতেই নাক গলায় পাক সামরিক বাহিনী। আর্মি বা যে কোনো প্রতিষ্ঠান, তারা যদি সর্বেসর্বা হয়ে যায়, তখন এটাই হয় যেটা পাকিস্তানে হয়েছে, যে মানুষজনকে আর মানুষজন মনে হয় না, তন্ত্রের কোনো জায়গাই নেই। পাকিস্তানে সেটাই হয়েছে। আপনি দেখুন, মিডিয়া হোক, পলিটিক্স হোক, জুডিশিয়ারি হোক, এডুকেশন, তারা বলে যে কি পড়তে হবে, কেন পড়তে হবে, তার ন্যারেটিভ কী হবে, এটা পুরোটা পাকিস্তানি আর্মি ডিসাইড করে দেয়। আগামী পাক নির্বাচনে ইমরান খানের দলের ফেরার সম্ভাবনা কতটা? কোন দল পাক মসনদে এলে বিদেশি স্বার্থ সুরক্ষিত হবে? এই ইলেকশনটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকার যে ইনফ্লুয়েন্সটা ওখানে রয়েছে আর্মি মারফত, সেটাকে রাখতে গেলে নওয়াজ শরীফ এবং এই বিলওয়াল ভুট্টোর যে পার্টি, এদেরকে জিততে হবে। সেটা জেতা মানে এখনকার যে পাকিস্তানি স্টেট, তাদেরকে জিততে হবে। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা আমি মেনেও নিই পাকিস্তানে হতে পারে বলে, কিন্তু সেই জায়গাটাই এখন নেই, কারণ যা এদের পারফরমেন্স, সেই জায়গা থেকে কোনো প্রভিন্সে, এটা তো সেন্ট্রাল ইলেকশন নয়, ওদের প্রভিন্সিয়াল ইলেকশনগুলো হবে, তো সেই কোনো প্রভিন্সে এই পার্টি দুটো জেতার মতন অবস্থায় নেই। এবার যদি সত্যি সত্যি এরকম ইলেকশন হয়, মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, পাকিস্তানের সরকার বদলালে ভারতের কি কোনো লাভ হবে? পাক নির্বাচন কেন গুরুত্ব পায় না ভারতের কাছে? পাওয়ারে যেই থাকুক পাকিস্তানের ইন্ডিয়া পলিসি মোটের ওপর একই থাকে এবং সেটা ডিসাইড করে আর্মি। আর ইন্ডিয়ারও মোটামুটি ইন্ডিয়া বুঝে গেছে যে পাকিস্তানে কে পাওয়ারে এলো সেই নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের পাকিস্তান পলিসিটা মোস্টলি সিকিউরিটি পলিসির জায়গাতেই চলে গেছে। পাকিস্তানের হাওয়াবাজি প্রচুর। আদতে সেই দেশ ও পাকিস্তানের মানুষ ভালো নেই। সামরিক শক্তিকে মাত্রাধিক গুরুত্ব দিতে গিয়ে পাকিস্তান স্বাস্থ্য, শিক্ষায় সবেতেই পিছিয়ে। IMF থেকে লোন নিয়ে পাকিস্তান লোন পরিশোধ করে, কিন্তু কোনো পরিকাঠামো হয় না। ভারতকে চমকানো ধমকানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক খাতে খরচ করে, কিন্তু দেশের মানুষ আধপেটা খেয়ে থাকে। পাকিস্তানের সরকারে যেই আসুক না কেন, ভারত সরকারের প্রতি তাদের মনোভাব বিন্দুমাত্র বদলায় না। ভারতের সঙ্গে এঁটে উঠতে গিয়ে নিজেদের দেশের মানুষকে ভাতে মারছে পাকিস্তান। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।